আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশের গণমাধ্যমকে যেমন একসময় আমি নিজেও বলেছি, অনেকেই বলেছেন যে পাপেট মিডিয়া, সোল মিডিয়া, ভারতের গণমাধ্যমকে অনেকেই গদি মিডিয়া হিসেবে চিহ্নিত করছেন অনেকদিন ধরেই। এবং এই গদি মিডিয়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য এবং ইন্ডিভিজুয়ালও অনেকে হয়তো চেষ্টা করেছেন, কিন্তু এই গদি মিডিয়া, বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো এবং কিছু কিছু দিল্লি কেন্দ্রিক মিডিয়াও বাংলাদেশের বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার চালাচ্ছে অনেকদিন ধরেই। জুলাই অভ্যুত্থানের আগে থেকে এটা শুরু হয়েছে, অভ্যুত্থান চলাকালে তারা করেছে এবং অভ্যুত্থানের পরে এখন সাম্প্রতিককালে এটা একটা ভয়াবহ রূপ নিয়েছে। খুব মনোযোগ দিয়ে যদি আপনি দেখবার চেষ্টা করেন, আমার মনে হয় যে ভারতীয় সব টেলিভিশন চ্যানেলগুলোকে আপনি দেখতে পারবেন না। মানে আপনার এক ধরনের অস্বস্তি তৈরি হবে না। আমি বলবো শুধু, মানে আপনি মনে করবেন যে এরা আসলে অসুস্থ। তাদের কোনো কাভারেজের 90% হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক। এর মধ্যে কোনো একটা রিপোর্ট নাই যেটা যথার্থ। তারা এমন সব ছবি ব্যবহার করছে যেগুলোর সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই, এবং টপ করে বোঝাই রূপানে আগুন, কিসের আগুন, কোথায় আগুন, কার বাড়িতে আগুন, রেপ, কে রেপ করলো, কাকে, কোনো কিছু নেই। এবং এটা তারা করে যাচ্ছে, এবং কথাবার্তাগুলো শুনলে আপনার মানে গা জ্বলবে। তারা বলছেন যে তাদেরটা খেয়ে পড়ে বাংলাদেশ বেঁচে আছে, তারা আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, তারা না থাকলে, তারা হেল্প না করলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। সো এই ধরনের নানা কথাবার্তা তারা বলবার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তারা করছেন। আমি এর আগে বলবার চেষ্টা করেছি যে আমার ধারণা যে এইসব মিডিয়াকে বাংলাদেশ থেকে পতিত শক্তি তারা স্পন্সর করছে। এবং এই যে ভারতীয় মানে ভারতের এই মিডিয়ায় বাংলাদেশের একজন হিন্দু সন্ন্যাসী, যিনি ইসকনের সঙ্গে জড়িত বলে অভিযোগ, আবার ইসকন বলছে সে তাদের নয়, চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তারের পর থেকে মূলধারার গণমাধ্যমগুলোতে এক ধরনের যুদ্ধংদেহী ভাব। এবং ভারত যে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হয়েছে, তারা সেকুলারিজমের কথা আগে বলতো, বৃহত্তম গণতান্ত্রিক শক্তি হিসেবে দাবি করতে, তার সঙ্গে এই কর্মকাণ্ডের কোনো মিল কিন্তু খুঁজে পাওয়া যায় না। তবে আমি এটা বলছি না যে ভারত সরকার এটা স্পন্সর করছে, কোনো কোনো এজেন্সি করে থাকতে পারে, কিন্তু বাকিটা স্বতঃপ্রণোদিত, না বুঝে, না জেনে। এবং বাংলাদেশে আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর, রিউমার স্ক্যানার নামে একটা সংগঠন, আরো কিছু যারা ফেক নিউজ নিয়ে কাজ করে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে কাজ করে, তারা এগুলোর অনেকগুলো ডিবাং করেছে। তারা প্রমাণ করে দেখেছে যে এগুলো মিথ্যে, অপপ্রচার। সো এটা তারা এই যে পত্রপত্রিকায়, টেলিভিশনে কেন করছে, এবং হাজার হাজার হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ হচ্ছে। বাংলাদেশে প্রধান উপদেষ্টা স্বাগত জানিয়েছিলেন তাদেরকে, আসেন দেখেন, আসেন না। যারা এসছেন, আমাদেরই একটা অনুষ্ঠানে অনেকে এসেছিলেন, এবং তারা তো আমি দেখিনি দু একটা ছোটখাটো ব্যতিক্রম দিয়ে কারোর মধ্যে এইসব বিষয় নিয়ে কোনো রকমের সংশয় তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে, এবং তাদের মধ্যে কোনো উদ্বেগও ছিল বলে আমার কাছে মনে হয় না। তারা পরিস্থিতিটা বুঝতে পেরেছেন। এখন আওয়ামী লীগের জন্য বেদনায় যদি আপনি এগুলো করেন, সেটা আপনি প্রকাশ্যেই করেন, অসুবিধা নেই তো, কিন্তু এটাকে অন্য রং দিয়ে আসলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন তারা। এটাই তারা প্রমাণ করছেন যে এই হিন্দুরা বাংলাদেশকে বিলং করে না, তারা ইন্ডিয়ান। বাস্তবতা তো তাই। এই হিন্দুরা বাংলাদেশের তাদের অবদান, বাংলাদেশের আর 10টা নাগরিকের মতো তারা, একজন হিন্দুর, মুসলমানের যে অধিকার তারও তাই, একজন খ্রিস্টানের যে অধিকার তারও তাই। এই হিন্দুরা দেশ স্বাধীন করেছে অন্যান্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে, অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে। কেন তাদেরকে আপনি এভাবে বিপদের মধ্যে ফেলছেন, এই যে নানা রকমের বয়ান তৈরি করে? সো আমি যেটা দেখি যে প্রতিনিয়ত এক ধরনের ন্যারেটিভস দিয়ে, এক ধরনের রেটরিক দিয়ে, রাজনৈতিক ভাষণ দিয়ে, টেলিভিশন পত্রিকার নানা রিপোর্ট দিয়ে, সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে যে আখ্যানটা, যে গল্পটা ভারতে তৈরি করা হচ্ছে, তা দেশটির হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও কিন্তু বিশ্বাস করে ফেলছেন, এবং করছেন বলি। পশ্চিমবঙ্গের অর্থনীতি, কলকাতার অর্থনীতি বিপর্যস্ত, বাংলাদেশিরা যাচ্ছে না বলে, যেতে পারছে না বলে, ভিসা হচ্ছে না বলে। কিন্তু আবার কোনো কোনো অংশ থেকে দেখবেন বলবে আগরতলায়, ত্রিপুরায়, শিলংয়ে, এখানে ওখানে, সেই খবর আবার এইসব মিডিয়া প্রচার করছে যে হোটেল মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশিদের হোটেলে থাকতে দেবেন না, চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন তারা চিকিৎসা করবেন না, হসপিটালগুলোতে রোগীদের জায়গা দেবেন না। আওয়াজটা শুনতে ভাল লাগে, কিন্তু বাংলাদেশিরা যদি না যায় তাদের পরিস্থিতির কি হবে সেটা তারা যেমন বোঝাবার চেষ্টা করেন। আমরা তাদের আলু পেঁয়াজ খেয়ে বেঁচে আছি,
আমরা না গেলেও তাদের অর্থনীতির কি অবস্থা হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের, সেটা কিন্তু তাদের বিবেচনায় রাখা উচিত। কাজে আমি বলছি না যে তারা আমাদের জন্য কিছু করছেন না, বা তারাও যদি মনে করেন আমরা তাদের জন্য কিছু করছি না, সেটা ভুল ধারণা হবে। প্রতিবেশী আমাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক থাকা দরকার, এবং আমরা পরস্পরের সহযোগী হওয়াটাই উত্তম, দুপক্ষের জন্য ভালো, কিন্তু সেটা তারা এখন কোনোভাবেই করতে চাইছেন না। ভারতের আমি যেমন আমাদের রিউমার স্ক্যানারের কথা বললাম, ডিসমিস ল্যাবের কথা বললাম, সরকারের প্রেস উইং এর কথা বললাম, প্রধান উপদেষ্টার, তেমনি ভারতে এরকম অর্গানাইজেশন আছে, যেমন অল্ট নিউজ নামে একটা, যারা তথ্য যাচাই করে এবং ভুয়া খবর দেয়। গত কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি খবর তারা পেয়েছে, যেগুলোতে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে, অর্থাৎ ভারতীয় ফ্যাক্ট চেকাররাও এটা বলছেন। এবং এইসব ভুয়া এক্স হ্যান্ডেলে যেসব তথ্য যাচ্ছে, ফেসবুকে যেসব পোস্ট হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে সেভ বাংলাদেশি হিন্দুজ, বা অল আইজ অন বাংলাদেশি হিন্দুজ, অথবা প্রে ফর বাংলাদেশি হিন্দুজ। এগুলো হচ্ছে হ্যাশট্যাগ তারা ব্যবহার করছেন। আরো একটি বাক্য এ ধরনের ভুয়া পোস্টগুলোতে দেখা গেছে, যার মোটামুটি বাংলা অনুবাদ হলো জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে বা মেরে ফেলছে, অথচ বিশ্ব একেবারে চুপ করে বসে আছে। গোটা বিশ্বকে ঝাঁপিয়ে পড়বার কথা তো বলছেন। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বলেই ফেললেন এখানে শান্তি মিশন, জাতির সঙ্গে শান্তিরক্ষী মিশন পাঠানো দরকার। যদিও শশী থারুর, কংগ্রেস সংসদ সদস্য, তিনি বলেছেন যে মমতা ব্যানার্জির হয়তো ধারণাই নেই যে জাতির সঙ্গে শান্তিরক্ষী মিশন একটা দেশে কোন পরিস্থিতি যায় এবং তার যাওয়ার প্রক্রিয়াটা কি। অল্ট নিউজ যেমন বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, এটাও যেমন ঘটনা, তেমনি এটাও সত্য যে বহু ভুয়া খবর, অসত্য তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে, মূলত দক্ষিণপন্থী সামাজিক মাধ্যমগুলোতে। এর মধ্যে অনেক ভুয়া তথ্যই আবার মূলধারার গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে, এটা তারা দেখতে পেয়েছে। এই যে এই প্রচারণাগুলো আবার আপনি লক্ষ্য করবেন যে লক্ষ লক্ষ মানুষ, ভারতীয় লক্ষ লক্ষ মানুষ, তারা এগুলো দেখছেন এবং এগুলো রিটুইট করছেন, যার ফলে সেখানে একটা জনমত তৈরি হচ্ছে। কিন্তু এটা একটা বড় ধরনের বিভ্রান্তি সেখানে তৈরি হচ্ছে বাংলাদেশ সম্পর্কে। এখন এটা আসলে বাংলাদেশ থেকেও এই প্রচারণার বিপক্ষে পাল্টা প্রচারণা করা উচিত। আমি বলছি যে প্রকৃত তথ্যগুলো, এবং এটার জন্য আন্তর্জাতিক গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করা উচিত। অনেক ক্ষেত্রে তথ্য তারা যাচাইও করবার চেষ্টা করছেন না, তারা বাংলাদেশি কারো বক্তব্য নেওয়ার চেষ্টা করছেন না। এবং কখনো কখনো আমরা এটাও দেখেছি যে কোনো কোনো টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি কোনো গেস্টকে ইনভাইট করলে তাকে আসলে তার কথাই বলতে দিচ্ছেন না, এমনভাবে তার সঙ্গে ব্যবহার করছেন যাতে আসলে তার কথা বলবার কোনো সুযোগ তৈরি হচ্ছে না। এই অবস্থা থেকে আসলে পরিত্রাণের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের আরো বেশি আন্তর্জাতিক পরিসরে এনগেজমেন্ট বাড়ানো উচিত, আমাদের আসলে আরো প্রচুর লেখালেখি করা উচিত, এবং আমাদের বিদেশি মিডিয়ার সঙ্গে প্রচুর সংযোগ বাড়ানো উচিত, সেখানে প্রচুর কথাবার্তা বলা উচিত। আমরা বুঝতে পারি যে সেখানে আমাদের এক ধরনের সীমাবদ্ধতা আছে, লোকবলের অভাব আছে, কিন্তু সেটা আমরা যতক্ষণ পর্যন্ত না করতে পারবো, আমাদের আসলে প্রতি পদে পদে আমাদের প্রতিবেশীরা যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে তারা অ্যাকসেপ্ট করতে পারছেন, আমাদের পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য আসলে প্রতি পদে পদে হোঁচট খাওয়ার একটা সংখ্যা থেকেই যাচ্ছে। আমার কথা শুনবার জন্য অসংখ্য